Assalamu alaikum guys, this is Shoaib Khan Uchchash and you are welcome Birds Mania. হঠাৎ করে আজকে সকালবেলায় দেখি যে আছে আমার বাজিগরগুলার অনেক ফেদার উঠতেছে আর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে আমার বাজিগরগুলার মল্টিং হচ্ছে। এখন যারা নতুন পাখাল আছে বা নতুন নতুন পাখি কিনছে তারা হঠাৎ করে যদি এই অবস্থা দেখে যে পাখির শরীর থেকে অনেক পালক উঠে যাচ্ছে, অবশ্যই তাদের চিন্তার একটা বিষয়। আমি জানি, আমিও যখন প্রথম এই পাখি পালা শুরু করি এই সিচুয়েশন আমার মধ্যেও গেছে, আমিও ফেস করছি। তো আমি প্রথমে ভাবতাম যে পাখিগুলো কি অসুস্থ কিনা। আসলে এই বাজিগরগুলার এখন মল্টিং চলতেছে। মল্টিং ওয়ার্ডটা অনেকের কাছে নতুন হইতে পারে, বাট হোয়াট ইজ মল্টিং, কেন পাখিদের মল্টিং হয় এবং মল্টিং হলে আমাদের কি করণীয়, মানে পাখালদের কি করণীয় আছে, কিভাবে টেক কেয়ার করতে হয় পাখির প্রতি, সেই বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। প্রথমেই বলে রাখি ভাই, চিন্তার কোনো কারণ নেই। মল্টিং একটা নর্মাল বিষয় যেটা পশু পাখির সবারই হয় মোটামুটি। পাখির হয়, সাপের হয়, কচ্ছপের হয়, মাছের হয়, তারপরে বিভিন্ন পোকাপাঙ্গরের হয়ে থাকে মল্টিং। এখন মল্টিংটা কেন হয়? কারণ ওদের যখন বয়স বাড়ে, পশু পাখির বয়স বাড়ে বা পোকামাকড়ের বয়স বাড়ে, তখন ওদের ফেদারগুলো আরও বড় হওয়ার প্রয়োজন পড়ে। এখন যখন ওদের সাইজ বাড়তে থাকে, তার মানে ওদের ফেদারটা ওদের সাইজ অনুযায়ী আর বড় হতে পারছে না, তখন ওই ফেদারটা পরে নতুন ফেদারটা জন্ম নেয়। আর পোকাদের ক্ষেত্রে কি হয়, অনেক সময় আপনারা দেখছেন যে পোকারা শেল থেকে বের হয়ে যায়, ওদের আউটার যে শেলটা থাকে সেই শেলটা ওদের বয়সের সাথে বাড়তে পারে না। এই কারণে ওদের শেলটা খুলে আগের শেলটা ছেড়ে দিয়ে ওরা নতুন শেল জন্ম নেয়, ক্রিয়েট করে। এখন এটা একটা ন্যাচারাল প্রসেস, বাট যখন ওদের মল্টিং হয়, এই মল্টিংয়ের সময় প্রত্যেকটা পশু পাখি বা প্রাণী যাদের মল্টিং হয় বেসিক্যালি, তারা কিন্তু অনেকটা উইক হয়ে যায়। এখন বলতে পারেন ভাই উইক কেন হবে? আপনি তো বললেন যে পুরাতনটা ছেড়ে দিয়ে ওরা নতুনটা গ্রহণ করে, পুরাতন শেল ছেড়ে দিয়ে নতুন শেল ক্রিয়েট করে। এখন এই যে পুরাতন শেল থেকে বের হয়ে ওরা নতুন শেল বানাবে, এটার জন্য ভাই আপনার কিছু টাইম লাগে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, যদি আপনার হাতের কোথাও চামড়া উঠে যায়, অল্পখানি চামড়া উঠে গেলে কি হয়, প্রথমে আপনি মাংস দেখতে পারেন, তারপরে আস্তে আস্তে ওইটা ঘাটা শুকায়, তারপর ওখানে আস্তে আস্তে একটা সফট স্কিন তৈরি হয়, তারপর আস্তে আস্তে মোটা চামড়ার তৈরি হয়, রাইট? ঠিক সেমভাবে যে সকল পোকামাকড়, সাপ, কচ্ছপ বা পাখির তো ফেদার গজায়, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট যে সকল পোকামাকড় বা সাপ, কচ্ছপের যখন এই মল্টিংটা হয়, তখন ওদের লেয়ারটা একদম সফট থাকে, অনেক সফট। তখন ওই সময় ওরা যে কোনো ওদের এনিমি দ্বারা অ্যাটাক হইতে পারে, অ্যান্ড ওদের প্রোটেক্ট করার মতো তেমন কোনো কিছু থাকে না। রেশম পোকা কীভাবে পোকা থেকে প্রজাপতিতে হয়ে যায়, রেশম পোকা কিন্তু একটা প্রজাপতিতে রূপ নেয়। এখন অনেক সময় এই মল্টিংটা হয় ওদের এক স্টেজ থেকে আরেক স্টেজে যাওয়ার একটা ধাপ। অনেকের ক্ষেত্রে, অনেক পোকামাকড়ের ক্ষেত্রে, যেমন রেশম পোকার ক্ষেত্রে বললাম বা প্রজাপতির ক্ষেত্রে বললাম, প্রজাপতি কিন্তু আগে আমরা যে গাছের ছ্যাঙ্গা দেখি না, এই ছ্যাঙ্গাগুলো কিন্তু এক পর্যায়ে যাওয়া ওদের প্রজাপতিতে রূপ নেয়। সো মল্টিংয়ের মাধ্যমে ওরা ওদের রূপটা চেঞ্জ করে। এই কাহিনী, যে যখন মল্টিং হবে তখন ওরা অনেক উইক হয়ে যায়। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হয়, পাখিদের ক্ষেত্রেও হয়। আর পাখিদের ক্ষেত্রে আমরা কিভাবে ওদের টেক কেয়ার করতে পারি মল্টিংয়ের সময়? যখন পাখিদের মল্টিং হবে আপনারা বুঝতে পারবেন যে পাখির লোম পড়ে যাচ্ছে, টেনশনের কিছু নাই। পাখিদের ওই সময় বেশি বেশি ভালো ভালো খাবার দিবেন, এই বিষয়। যেন ওরা তাড়াতাড়ি গ্রো করতে পারে, ওদের ফেদারটা তাড়াতাড়ি গ্রো করতে পারে। ওরা যদি শাকসবজি পছন্দ করে থাকে তাহলে শাকসবজি দিবেন, যেই শাকসবজি পছন্দ করে সেটাই দিবেন। ফলমূল দিতে পারেন আপনারা, যেমন আমার বাজিকর ধনিয়া পাতা খাইতে পছন্দ করে, বিভিন্ন শাকসবজি খাইতে পছন্দ করে, লেটুস পাতা খাইতে পছন্দ করে, ওদেরকে আমি এটা দেওয়ার চেষ্টা করি। তারপরে আমার টিয়া আপেল খাইতে পছন্দ করে, আপেল ফেদারের জন্য অনেক ভালো। সো ওরা যত বেশি আপেল খাবে তত ফেদার গ্রো করবে তাড়াতাড়ি। সো এই বিষয়। যখন ফেদার বা পড়ে যাচ্ছে বা মল্টিং হচ্ছে, ওই সময় অবভিয়াসলি আপনার পাখিদের বা পাখিকে অবশ্যই আপনার ভালো টেক কেয়ার করতে হবে। আরেকটা বিষয়, যখন মল্টিং হবে ওই সময় যদি ঠান্ডার সময় থাকে, যেমন এখন কিন্তু উইন্টারটা চলে যাচ্ছে একটা ভাব,
ঢাকা শহরে, বাট আপনি যদি গ্রামে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি শীত এখনও মানে ওই জায়গাগুলোতে। তো ওই সময় আপনি পাখিগুলোকে সবসময় ঢেকে রাখার ব্যবস্থা করবেন, আর যখন রোদ উঠবে ওই রোদের মধ্যে পাখিটাকে রাখার চেষ্টা করবেন খাঁচা সহ, অবভিয়াসলি, নাহলে তো উইরা চলে যাবে। আবার অনেক সময় দোকানে বা পেট শপে মেডিসিন পাওয়া যায়, ভিটামিনের মেডিসিন। অনেক সময় কিছু দোকানি আপনাকে বলবে যে এই মেডিসিনটা খাওয়াইতে পারেন, এই মেডিসিনটা খাওয়ালে ফেদার ভালো গ্রো করবে। আমি প্রেফার করব যে কোনো অফিসিয়ালি ভেটের কোনো পরামর্শ ছাড়া পাখিদের কোনো মেডিসিন দেওয়া উচিত না। কারণ যারা দোকানি আছে তারা কিন্তু ভালোভাবে মেডিসিনের পরিমাণটা আপনাকে বুঝাই দিতে পারবে না। যে স্পেসিফিক পাখির জন্য স্পেসিফিক পরিমাণ থাকে। এখন বাজিগরের জন্য এক পরিমাণে আপনার মেডিসিন দিতে হবে, কোকাটেলের জন্য এক পরিমাণে, তারপর টিয়ার জন্য এক পরিমাণে। সো সবার জন্য তার সেম না। এখন একটা ছোট বেবিকে আপনি কি যে মেডিসিনটা খাওয়ালে কাজ করবে, একটা বড় মানুষকে কি সেই মেডিসিনটা খাওয়ালে কাজ করবে না। এই জন্য একটা ভেটের পরামর্শ ছাড়া আপনি কখনোই পাখিকে মেডিসিন খাওয়াবেন না। এখন ভেট যদি বলে এবং আপনাকে বলে দেয় যে এই পরিমাণে এই মেডিসিনটা খাওয়াইতে পারেন, সেক্ষেত্রে আপনারা মল্টিংয়ের সময় মেডিসিন ইউজ করবেন, আদারওয়াইজ না। পাখিকে একটু এক্সট্রা প্যাম্পার করলেই মল্টিংটা পার হয়ে যায়। আর মল্টিংয়ের সময় বেশি দিন থাকে না, ধরেন 1-1.5 মাস থাকে। সো এই 1-1.5 মাস একটু কষ্ট করে পাখিদেরকে নিয়মিত টেক কেয়ার করতে হবে, দ্যাটস ইট। সো গাইজ, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সামনে কী ভিডিও আপনারা পেতে চান সেটাও আমাকে জানাবেন। দিস ইজ মাই নিউ চ্যানেল বার্ডস মিনিয়া। এই চ্যানেলে আমি বেসিক্যালি আমার পোষা যে পাখিগুলো আছে সেই পাখিগুলার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, পাখিগুলার ফানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই অবভিয়াসলি। সো উইথ দ্যাট সাইড, be happy, do whatever you want without harming anyone. Ta-da!